পিছনের সিটে দুটো ছেলে নোংরাভাবে আরোহাকে দেখছিল আর বলছিল, মামা মেয়েটাকে দেখেন, কি টকটকা ফর্সা মনে হচ্ছে। তাদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আরোহা পিছনে ঘুরে একটা ছেলেকে গালে ঠাস করে চড় বসিয়ে দিল। ছেলেটা আরোহার দিকে রক্তিম চোখে তাকায়। বাসে কম মানুষ ছিল না, এত মানুষের মধ্যে এরকম অপমান খুব একটা সুখকর নয়। আরোহা সপ্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাড়িতে আব্বা আম্মা নাই নাকি এতিম? শিক্ষা দেয়নি কেউ? মেয়েদের সাথে কেমন আচরণ করতে হয় জানেন না? নিজের বোনের দিকেও কি এইরকম কুনজরে দেখেন নাকি? এভাবেই বোনের শরীরও গিলে খান? পিছনের সিটে বসা যে ছেলেটা চড় খেলো সে কটমট করে তাকিয়ে বলে ওঠে, তোর বাপ তোর পিছনে টাকা খরচা করে না? পর্দা কিনতে পারিস না? তোরা রাস্তায় উন্মুক্ত হয়ে বের হবি আর আমরা ছেলেরা দেখলেই দোষ? আরোহা এবার চড়া মেজাজ দেখিয়ে বলল, আমি পর্দা পরে বের হই বা উন্মুক্ত হয়ে বের হই তাতে তোর কি? তোরা এভাবে বের হয়ে দেখ, কটা মেয়ে তোদের দিকে গিলে খায় নোংরা চোখে। বের হয়ে দেখ, কেউ তোদের দিকে তাকাতেও লজ্জা পাবে। পরিবারের শিক্ষা দরকার। এমন না যে আমি অশালীন পোশাকে বের হয়েছি। এই পোশাকেও যদি তোদের লালসা জেগে ওঠে তাহলে তোরা অসুস্থ মস্তিষ্কের মানুষ। জলদি মাথার ডাক্তার দেখা, ব্রেন পচে গেছে তোদের। আশেপাশের সিটে বসা লোকজন দুপক্ষকেই থামতে বলে। নারী ঘটিত ব্যাপারে বেশিরভাগ সময়ে পুরুষ নারীর পক্ষ নিলেও আজকে যেন দল দুটো হয়ে গেল। কেউ কেউ ছেলেদের নজর ঠিক করতে বলছে, আবার কেউ কেউ আরোহাকে দোষ দিয়ে পর্দা পরে কেন বের হয়নি সেসব বলছে। পাশ থেকে একজন বলে ওঠে, চেহারা সুন্দর, চেহারা দেখাতে বের হয়েছেন, শরীর দেখাতে বের হয়েছেন, তো মানুষ দেখবে না? আজব কথাবার্তা। আরোহা কিছু বলতে যাবে এমন সময় তার পাশে বসা মেয়েটা তার বাম হাতটা চেপে ধরে। আরোহা পাশে বসা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা এতক্ষণ চুপচাপ বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এতক্ষণে সবার মনোভাব দেখে সিদ্ধান্ত নিল সে চুপ থাকবে না। তবে আরোহা কিছু বললেই সবাই আরোহাকেই দোষ দেবে। আরোহা মেয়েটার দিকে পর্যবেক্ষণ করলো। শুধুমাত্র চোখ দুটো ব্যতীত শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। আরোহা হাতের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা যখন তার হাত ধরে আছে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? মেয়েটা নিম্নস্বরে বলল, আপনি ওনাদের সাথে কিছু কথা বলবেন না, কিচ্ছু বোঝাতে যাবেন না। সবাই আপনাকে ভুল বুঝছে। তারা ছেলে দুটোর পক্ষ নেওয়া শুরু করেছে। কিন্তু মেয়েটা আস্তে করে চোখের পাতা ফেলে ইশারায় থামতে বলে। আরোহা আর কিছু বলে না। বাসের মানুষগুলোর মধ্যে তখনও এসব নিয়ে বলাবলি হচ্ছে। আয়েশা অর্থাৎ পর্দা পরা মেয়েটা সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলল, আপনারা দয়া করে দুই দলে বিভক্ত হবেন না, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আপনারা সঠিক পথ থেকে দূরে সরে যে কোনো একটা দিককে সমর্থন করছেন। এখানে আমার পাশে বসা আপুর যেমন দোষ রয়েছে, ঠিক তেমনই পিছনে বসা পুরুষ দুটোরও দোষ রয়েছে। কেউ খুশির সহিত মজা করে চোখের পাপ করছে, আবার কেউ ভুল বিচারে ঐক্যবদ্ধ হয়েছে। আশেপাশের মানুষগুলো নীরব হতে শুরু করলো। তবুও সবার মাঝখান থেকে একজন বলে ওঠে, আপনার মতন উনি পর্দা পরে বের হলেই তো এরকম কিছু হতো না, কেউ বাজে মন্তব্যও করতো না। আয়েশা বলে, উনি অশালীন পোশাক পরলেই বা কেন আপনাদের চোখ দিয়ে ভক্ষণ করতে হবে? আপনারা সবাই নারীর পর্দার পিছনে ঠিকই পড়ে আছেন, অথচ নারীর পর্দার আগে যে পুরুষের নজরকে ঠিক করতে বলা হয়েছে এটা কেন ভুলে যান? আমি বলছি না যে নারী পর্দা ছাড়া বের হতেই পারে না, ব্যাপারটা এরকম না। নারীরা বের হলে আপনারা সেটা না দেখে বুঝিয়ে দিতে পারেন যে বেপর্দা নারীর কোনো স্থান নেই আপনাদের দিকে। আপনারা সবাই নিজে নিজের জায়গা থেকে নিজেকে ঠিক করলেই তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। একে অপরকে দোষারোপ না করে নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন। যার যার কাজের হিসেব তাকেই দিতে হবে, অন্য কেউ সেটার দায়ভার নেবে না। আয়েশা কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, যে নারী পোশাক পরেও এক প্রকার উন্মুক্ত থাকে সে জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। শরীরের লোম দেখানোর জন্য শাস্তি পেতে হবে। আর আপনারা কি মনে করেন বেপর্দা করে কোনো মেয়ে বেঁচে যাবে?
কখনো না। আপনারাও কিন্তু পারবেন না। এই যে আপনারা খারাপ চোখে নোংরাভাবে মেয়েদের দেখেন, এতে আপনাদের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনারা কোনো কাজে মন দিতে পারবেন না। সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠবে। এর শাস্তি সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে। আপনারা পরনারীর দিকে যেভাবে তাকান, সেটা চোখের পাপ। কিছু মুহূর্ত উপভোগ করতে নিজেকে বিপদে ফেলবেন না। এসবই কিন্তু শেষ নয়। প্রতিটা কাজের হিসেব আমাদেরকে সবাইকেই দিতে হবে। আয়েশা আরও কিছু কথা বলবে, কিন্তু বাহিরে তাকিয়ে দেখে সে বাড়ির সামনে প্রায় চলে এসেছে। আয়েশা আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দেয়। আরোহা চুপচাপ বসে আছে। কিছু একটা ভাবছে সে, মুখটা চুপসে গিয়েছে। আয়েশা পাশ থেকে বলে ওঠে, আপু, আমার কথায় কষ্ট পাবেন না। আশা করছি নিজের ভালোটা বুঝবেন। আপনি আপনার স্বামীর জন্য আমানত। নিজের হাতের লোমকেও পরপুরুষের নজর থেকে রক্ষা করবেন। বাস থামলে আয়েশা বাস থেকে নামার উদ্দেশ্যে এগিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবেনি কেউ তাদের এভাবে জব্দ করবে। তাদের পিছনের সিটে বসা ছেলে দুটো নিজেদের মধ্যে কিছু নিয়ে বলা বলি করছে আর আরোহার দিকে তাকাচ্ছে। আয়েশা গাড়ি থেকে নেমে আসে, রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করে। আয়েশা রাস্তার পাশেই দাঁড়িয়ে ব্যাগটা থেকে মোবাইল বের করে দেখে 2টো বেজে গেছে। মোবাইলটা ব্যাগে রেখে টানা পায়ে হাঁটা শুরু করে দেয়। আয়েশা হাঁটতে হাঁটতে শুনতে পায় পিছন থেকে কেউ তাকে আপু বলে ডাকছে। পিছনে তাকাতেই দেখে বাসে তার পাশে বসা মেয়েটা তার পিছন পিছন আসছে। দাঁড়িয়ে যায় আয়েশা। আরোহা তার কাছে এসে হাঁপাতে থাকে। আয়েশা কিছুই বুঝতে পারছে না মেয়েটা তার কাছে কেন এলো। আয়েশা কিছু জিজ্ঞেস করার আগেই আরোহা বলল, বিরক্ত করলাম? আয়েশা বাঁধা বাঁধা গলায় বললেন, না, ঠিক তা নয়। আপনাকে এখানে দেখে অবাক হলাম। আশেপাশেই থাকেন? জি না, আমার বাসায় একটু পরেই। এখানে নেমে পড়লেন তাহলে? আপনার সাথে ভাবলাম কিছু সময় কাটাই। আপনার অসুবিধা হবে? মুচকি হাসে আয়েশা, যদিও সেই হাসিটা আরোহার নজরে আসে না। সজীব কণ্ঠে বলে, বেশ তো, আমার বাসায় চলুন। এখানে আমার বাবার বাসা। যেখান থেকে উঠেছিলাম ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হাঁটা শুরু করে দেয় দুজনে। আরোহা নিজের আগ্রহ দমাতে না পেরে বলে ওঠে, ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন জানতে পারি? আয়েশা প্রফুল্লিত চিত্তে উত্তর দেয়, আসলে কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছি। শরীরটাও দুর্বল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘোরে। এই যে দেখুন হাঁটছি, আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আয়েশা কিছুক্ষণ থেমে আবারও হেসে বলে, এসব ভুলেও আমার বাড়িতে গিয়ে বলবেন না যেন। আমার আব্বা খুব চিন্তা করবে। ও হ্যাঁ, আপনার নামটাই তো জানা হলো না। আরোহা জবাব দেয়, আমার নাম আরোহা। আমি আয়েশা। আরোহা নামের অর্থ কি জানেন? না। আরোহা নামের অর্থ খুব সম্ভবত বিজয়ী বা সফল। দোয়া করি আপনি আপনার নামের মতোই বিজয়ী হন। আপনি ঠিক আছেন? আয়েশা আগের মতোই হেসে জবাব দেয়, হ্যাঁ, চলুন, এই যে আমার বাবার বাড়ি, আসুন আমার সাথে। আশা করছি আমাদের খুব ভালো সময় কাটবে। আরোহা আয়েশার পিছু পিছু বাড়িতে প্রবেশ করে। আয়েশাদের বাড়িটা বেশ পুরনো। দেওয়ালে শ্যাওলা জমেছে, বাড়ির উঠোনটা পাকা করা, সেটাও হয়তো বৃষ্টির দিনে পিচ্ছিল হয়ে যায়। আয়েশা এগিয়ে গিয়ে দেখে তার বাবা নারকেল ভাঙছিলেন। আরোহাকে উদ্দেশ্য করে বলে, আরোহা, ওই দেখুন, ওটা আমার আব্বা। আয়েশার বাবাকে দেখে আরোহা যেন বেশ চমকিত হয়, গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। সহসা আয়েশাকে জিজ্ঞেস করে, উনি আপনার বাবা? আয়েশা একবার তার বাবার দিকে আর একবার আরোহার দিকে তাকিয়ে বলে, জি। চেনেন আপনি আমার আব্বাকে? আমি যদি খুব একটা ভুল না করি তাহলে উনি রফিক স্যার। জি। আপনি আব্বার স্টুডেন্ট ছিলেন? আরোহা মাথা ঝাঁকায়, সম্মতি জানায়। সে আয়েশার বাবাকে চেনে। আয়েশার আরোহাকে বাবার সামনে নিয়ে যায়। রফিক সাহেব নারকেল ভাঙা বাদ দিয়ে সামনে তাকায়। মেয়েকে দেখে উৎফুল্ল মেজাজে বলে ওঠেন, আম্মা, এখন কি ভেবে? দুপুরবেলা আসার সময়? আয়েশা পর্দাটা খুলে ফেলে, হেসে বলে, সময় করে কেন আসতে হবে আমায়? আমি আমার বাড়িতে যখন ইচ্ছে তখন আসবো। আমার চাঁদ এটা। বলেই মেয়েকে কাছে টেনে কপালে চুম্বন করে। আরোহাকে দেখিয়ে বলে, উনি কে মা? আয়েশা আরোহার হাত ধরে নিজের দিকে নিয়ে এসে বলে, দেখুন তো আব্বা, চিনতে পারেন কি না? রফিক সাহেব স্বল্প সময়ে একবার পর্যবেক্ষণ করে নিলেন। তিনি আরোহাকে চিনে উঠতে পারেননি জানান। আরোহা নিজেই বলে ওঠে, স্যার, আমি আরোহা,
আপনি যে স্কুলে চাকরি করতেন আমি ওই স্কুলের ছাত্রী ছিলাম। আরোহার কথা শুনে মুখটা চুপসে যায় রফিক সাহেবের। কত শত স্মৃতি ছিল স্কুলটাকে ঘিরে। নিজেকে সামলে নিয়ে সহাস্য মুখে বলেন, তোমাকে একটু চেনা চেনা লাগছে। অষ্টম শ্রেণীর আরোহা তুমি? আরোহার মুখে হাসি ফুটে যায়। চকিত হয়ে বলে, জি স্যার, জি, আমি সেই অষ্টম শ্রেণীর আরোহা। আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনি আমার কত পছন্দের ছিলেন আমি বোঝাতে পারবো না। বাড়িতে প্রবেশ করে আপনাকে দেখেই আমি চিনতে পেরেছি। এতদিন পর আপনাকে দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। আপনাকে এতদিন পর দেখে আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছিল। আয়েশা পাশ থেকে বলে ওঠে, হয়েছে হয়েছে, স্যার ছাত্রীর কথা হবে। আরোহা, আপনি আমার সাথে আসুন, আমার রুমে চলুন, ফ্রেশ হবেন। আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বা, আমি আসছি। আব্বাকে বলে আয়েশা আরোহাকে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। রান্নাঘরের কাছে আসতেই সুঘ্রাণ পায় আয়েশা। মায়ের রুমের দরজা কিছুটা ফাঁক করে দেখে আম্মা ব্যস্ত। নিজের রুমে চলে গিয়ে তার আরোহাকে বিছানায় বসিয়ে দেয়। বইয়ের তাক দেখিয়ে বলে, ওখানে অনেক বই আছে, খারাপ লাগলে বইগুলো পড়ে দেখবেন। আমি গোসলে যাব, ততক্ষণ আপনাকে একটু একা থাকতে হবে। আপনি গোসল করবেন? আমি বাসায় গিয়েই গোসল সেরে নেব। আচ্ছা, তবে আজ কিন্তু আমরা একসাথে খাবার খাবো, ঠিক আছে? আরোহা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে। অল্প কিছু সময় পর আয়েশা গোসল শেষ করে বেরিয়ে আসে। বারান্দার দিকে কাপড় শুকাতে দিতে গিয়ে বলে, আপনি ফ্রেশ হয়ে নিন। আসলে আরোহা কথাটা বলতে সংকোচ বোধ করছে। আয়েশা ভেজা কাপড় হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। আরোহার দিকে তাকিয়ে বলে, কি সমস্যা কোনো? হ্যাঁ, পিরিয়ড? হ্যাঁ, সরি সরি, আপনি এখানে রেস্ট নিন, নয়তো আমার আম্মার কাছে যেতে পারেন, উনি খুব মিশুকে মানুষ। না না, এখানেই ঠিক আছি, আপনার সাথেই যাব, সমস্যা নেই। আয়েশা আরোহাকে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। মাজিদা বেগমের সাথে পরিচয় করিয়ে দেয়। আয়েশা বলে ওঠে, আম্মা, উনি কিন্তু আব্বার স্কুলের ছাত্রী ছিলেন, বাসেই ওনার সাথে পরিচয়। ভাবলাম আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যাক, ওনার বাসা এই তো পাশেই। মাজিদা বেগম সবার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, খুব ভালো কাজ করেছিস, তুই অনেক দিন আসিস না বাড়িতে, আবার সেরকম কোনো অতিথিও আসে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে খুব। আরোহা আয়েশার দিকে কিছু মুহূর্ত স্থির চোখে তাকিয়ে শুধায়, কোথায় থাকেন আপনি? আয়েশা মুচকি হেসে বলে, শ্বশুর বাড়িতে থাকি। মেয়েদের বিয়ের পর তো ওই একটাই জায়গা থাকার জন্য। আপনি ম্যারিড? হ্যাঁ, আপনাকে তো তখন বললাম। ও, ভুলে গিয়েছিলাম। রফিক সাহেব ভাতের এক লোকমা মুখে দিয়ে বলে, আয়েশুর আম্মা, লবণ দাও তো। আয়েশার বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তার মাকে বলে, আম্মা, খবরদার লবণ দেবে না, কাঁচা লবণ ক্ষতিকর মনে নেই? মাজিদা বেগম মুখ টিপে হেসে বলে, তোর আব্বা নিজেই লবণ ভেজে নিয়েছে, তিনি লবণ ছাড়া খেতেই পারেন না। বিকল্প পথ ঠিকই বের করে নিয়েছো দেখছি, বলেই খাওয়া শুরু করে দেয় আয়েশা। বিকেল 4টে। আয়েশা আরোহাকে নিয়ে ছাদে উঠেছে। বাড়িটা একতলা ছাদ বিশিষ্ট। ছাদে বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজির বাগান। একপাশে পেয়ারা গাছ। দুটো পেয়ারা গাছ থেকে নামিয়ে ইটের ওপর রাখা বালতির পানিতে ধুয়ে আরোহাকে একটা পেয়ারা দিয়ে নিজেও খাওয়া শুরু করে। আরোহা আয়েশাদের বাসার আসার পর থেকেই আয়েশাকে এক নজরে দেখে যাচ্ছে। তার গায়ের রং টকটকা ফর্সা। গোসল দিয়ে যখন বের হয়েছিল তখন আরোহা দেখেছিল আয়েশার ঘন কালো চুল আর প্রায় হাঁটু পর্যন্ত। মেয়েটার হাসিটা অসম্ভব সুন্দর, সামনে গজদাঁত। আয়েশার এমন রূপ দেখে আরোহার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আয়েশার কখনো ইচ্ছে করে না এত সুন্দর চেহারা চুল দেখিয়ে মানুষের বাহবা পেতে? আয়েশা বুঝতে পারে আরোহা তাকে দেখছে। সে আরোহার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করেই বলে, আপনি কি আমাকে কিছু বলবেন? না মানে, আমি কিন্তু খেয়াল করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, বলেই হেসে ফেলে আয়েশা। লজ্জা পেয়ে যায় আরোহা। লজ্জা মাখা মুখেই বলে, আপনি অসম্ভব সুন্দর। পেয়ারা খেতে খেতে আয়েশা বলে ওঠে, আপনার কি মনে হয় আপনি কম সুন্দর? আপনার সমপরিমাণ তো না, আপনি বেশ অন্যরকম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? জি অবশ্যই, কোনো রকম সংকোচ বোধ করবেন না প্লিজ। আরোহা একটু ভেবেচিন্তে বলে, আচ্ছা, আপনার কখনো ইচ্ছে করে না নিজের এই সুন্দর চেহারা চুল দেখাতে, অন্যদের থেকে প্রশংসা পেতে ইচ্ছে করে না? আপনার চেয়ে অনেক অসুন্দরী আছে যারা প্রতিনিয়ত প্রশংসা কুড়াচ্ছে। আরোহার কথায় সশব্দে হেসে ওঠে আয়েশা। হাসি থামিয়ে বলে, তোমার কি মনে হয়? হয়তো ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না সেটাই তো জানতে চাই। ইচ্ছে করে তো,
খুব ইচ্ছে করে। আরোহা অবাক হয়ে বলে, ইচ্ছে করে? হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছে করে অন্য মেয়েদের মতন শাড়ি পরে সাজুগুজু করে চুল ছেড়ে বরের সাথে বের হই, এখানে ওখানে ঘুরে বেড়াই, ছবি তুলি, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই, সব কিছু ইচ্ছে করে। তাহলে একটা কথা কি জানেন, একটা জিনিস পাওয়া সহজ হলেও সেটা যত্ন সহকারে টিকিয়ে রাখা খুব কঠিন। খুব কষ্ট করে পেয়েছি। সারাটাক্ষণ খারাপ নজর কেউ না কেউ দিতেই থাকে। নিজের নিয়ত নিজের বিরুদ্ধে চলে যায়। প্রথম প্রথম নিজেকে ঠিক রাখার খুব কঠিন ছিল। তারপর ধীরে ধীরে হয়ে গেল অভ্যাস, আমল হয়ে গেল নিত্যদিনের কাজ। তখন সব কিছু সহজ হতে শুরু করলো। আমাকে আমার ওপরওয়ালার সামনে উপস্থিত হতে হবে। যখন তিনি আমাকে জিজ্ঞেস করবেন, তোমাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম সেই কাজ তুমি কতটুকু করতে পেরেছো, তখন আমি কি জবাব দেব? আয়েশা কিছু মুহূর্ত চুপ থেকে বলল, আচ্ছা বলুন তো, সব কিছুর শেষ কোথায়? আরোহা কিছুটা ভাবলো, তারপর বলল, মৃত্যু। আয়েশা তখন ঠোঁটে হাসি রেখেই বলল, তাহলে দুনিয়ায় মশগুল হয়ে কি করব? এই যে আমরা ছাদে এসেছি, ছাদ থেকে নেমে রুমে যাওয়ার সৌভাগ্য নাও থাকতে পারে, তাহলে দুনিয়ায় কেন আটকে থাকবো বলুন তো? আরোহা বলে ওঠে, আমার কি তবে এভাবে চলাফেরা করা উচিত হচ্ছে না? আয়েশা মুখ গম্ভীর করে বলে, যদি বলি না? আরোহা আয়েশার দিকে তাকায়। সে আগে থেকেই জানে মেয়েদের পর্দা করা বাধ্যতামূলক, কিন্তু তবুও আজকের মতন অনুভূতি কোনোদিনও হয়নি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে, আকাশের দিকে তাকিয়ে বলে, কি করা উচিত আমার? আয়েশা আরোহার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তার দিকে তাকিয়ে বলে, করা তো উচিত অনেক কিছুই। আপাতত কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করতে শুরু করুন। নিয়ম কানুন শৃঙ্খল মানতে শুরু করুন। নিজের মনকে সংযত করুন। আরোহা মনোযোগ দিয়ে আয়েশার কথা শুনছিল। আয়েশা কিছুক্ষণের জন্য থামলে সে বলে ওঠে, আপনার কি মনে হয় বাসে শুধু আমারই দোষ ছিল? আমি ইচ্ছে করে তো আর শরীর বের করে রাখিনি। আয়েশা মুচকি হেসে বলে, আমি মেয়ে, আমি জানি আপনার অসাবধানতায় ওটা হয়েছে। একটা কথা কি জানেন, আমি যদি নিরপেক্ষ হই তবে বলবো ছেলেদের নজর ঠিক রাখা কঠিন হয়েছে বেশি। আমরা মেয়েরা যদি একটু মেনে চলতাম তাহলে অবশ্যই পর্দা করতাম, কিন্তু বর্তমানে এমন অবস্থা যে ডানে তাকালেও বেপর্দা মেয়ে, বামে তাকালেও বেপর্দা মেয়ে। শুধু বেপর্দা না, শহরের এমনকি বর্তমানে গ্রাম বা মফস্বলের সব জায়গায় মেয়েরা ছোট পোশাক, ছেলেদের মতন টি শার্ট প্যান্ট পরে বের হয়। সত্যি বলতে তারা বাইরে যে পোশাক পরে বের হয় সেটা আমি আমার বাবার সামনে পরেও যেতে পারবো না। মেয়েদের যে লজ্জা থাকতে হয় সেই লজ্জা আমাদের নেই। আমরা তো পোশাকের স্বাধীনতার চেয়ে আন্দোলন করি, শরীর দেখিয়ে বেড়াই, অথচ একবারও ভাবি না শরীরের যে অংশগুলো মানুষ দেখে সেগুলো পরে ঠিক কতটা শাস্তি পাবে। মৃত্যুর পর সবাই বুঝবে তারা পৃথিবীতে যা করেছে সেগুলো ঠিক করেনি। মরার পর আমরা যারা পাপী তারা সবাই অনুনয় করব আবার ফিরে এসে ভালো সময় কাটানোর জন্য, কিন্তু আফসোস আমরা সেটা পারবো না। আয়েশার চোখ দুটো টলমল করছে। চোখের পলক ফেললেই চোখ থেকে গাল বেয়ে পানি পড়বে। তার গলা ভেঙে আসছে। ভাঙা ভাঙা গলায় আবারও বলে, একটু ভাবুন তো, এখন যদি আমরা মারা যাই আমরা উপরওয়ালার নিকট কি নিয়ে হাজির হব? যতটুকু নিয়ে যাওয়ার কথা ছিল ততটুকু কি নিয়ে যেতে পারবো? আরোহা অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি ফিরে আসতে পারবো না। আমি আর সময় নষ্ট করতে চাই না আপু। কি করতে হবে আমাকে? আয়েশা ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়, বলে, তেমন কিছু করতে হবে না আপনার। শুধু নিজের মনকে সংযত করুন আর সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চান। আরও কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। আয়েশা আরোহাকে বলে, কখনো কোনো কিছু জানতে বা কোনো প্রয়োজন হলে তাকে যেন একটা কল দেয়। তার এই প্রত্যাবর্তনে আয়েশা সব সময় তাকে সাহায্য করবে। বিকেল 4:30 আরোহা বাড়ি ফিরবে। আয়েশা নিজের এই বাড়িতে রাখা একটা পর্দা পরিয়ে আরোহাকে তৈরি করে দিচ্ছে। রফিক সাহেব বাইরে গেলে মাজিদা বেগম এসে দুই মেয়ের কাণ্ড দেখছেন। আরোহা রেডি হয়ে গেলে মাজিদা বেগম বলে ওঠেন, পরি লাগছে আমার এই মেয়েটাকে। আরোহার নিজেকে আয়নায় দেখে, এভাবে সে কখনো নিজেকে দেখেনি। বাড়িতে গেলে তার বাবা মা হয়তো প্রথমে চিনতেই পারবে না। মাজিদা বেগম এবং আয়েশা গেটের দিকে আসে আরোহাকে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে দিতে। আরোহা দুজনের কাছ থেকে বিদায় নেয়। সে জানায় কয়েকদিনের মধ্যেই আয়েশার সাথে সে দেখা করবে এবং এ বাড়িতে আবারও আসবে। আরোহা রওনা দেয়। আয়েশা পিছন থেকে ডেকে বলে, আরোহা, আমি আপনাকে এর চেয়েও দৃঢ় ঈমানের সহিত দেখতে চাই। আপনার সাথে মাঝে মধ্যে আমলের প্রতিযোগিতা করতে চাই। বন্ধু হবেন? আরোহা মুচকি হেসে বলে, নিশ্চয়ই।
আপনার মতন আয়েশা আমার মতন প্রতিটা মেয়ের জীবনে আসুক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।